শুভেচ্ছা জানিয়ে প্রথম বর্ষের হোমিওপ্যাথির নিয়ম নীতির প্রথম ক্লাসটি শুরু করছি। আমি ডাক্তার ইয়াকুব আলী সরকার, কোঅর্ডিনেটর এইচডি হোমিও একাডেমি। এই ক্লাসে আজকে যারা উপস্থিত রয়েছেন, যেহেতু আজকের প্রথম ক্লাস, আপনাদের সাথে আমি প্রথমেই আমার পরিচয় দিচ্ছি। আমি আপনাদের সম্মুখে আজকে প্রেজেন্টেশনের মাধ্যমে আমি ক্লাস করব। তো আমি তার পূর্বেই এখানে যারা শিক্ষার্থী যারা এখানে উপস্থিত আছেন তাদের এক একজনের পরিচয় আমি একটু জানতে চাচ্ছি। স্যার প্লিজ বলবেন একজন করে। জি স্যার, আমি মোহাম্মদ আবু রায়হান। আমার বাসা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা। জি, আপনাদের পরিচয়ের সাথে বলবেন কার কি শিক্ষাগত যোগ্যতা এবং এখানে ভর্তি হওয়ার সাথে সম্পর্ক। এটা জানলে আমার ক্লাস নেওয়া সহজ হবে। এই কারণে যে আমি কি ধরনের স্ট্যান্ডার্ড নিয়ে আমি আলোচনা করব সেটা নির্ভর করবে আমাদের ক্লাসের শিক্ষার্থীদের যোগ্যতার উপরে। আমি এমন একটা আলোচনা করলাম যে আলোচনাটা যারা শুধুমাত্র ম্যাট্রিক পাস করে এখানে জয়েন করেছে তাদের জন্য শুধু আলোচনা করলে একটু সাধারণ আলোচনা করতে হবে। যদি উচ্চতর ডিগ্রি প্রাপ্ত যারা এখানে ভর্তি হয়েছেন এবং ডাক্তার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তাদের কোয়ালিটি সম্বন্ধে একটু সাধারণ আমার একটা আইডিয়া থাকা দরকার হয়েছে। তাই আপনাদের পরিচয় দেওয়ার সময় আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা একটু বলে যাবেন প্লিজ। প্লিজ, শিক্ষাগত যোগ্যতা আমি ইন্টারমিডিয়েট পাস আর কি স্যার। ধন্যবাদ স্যার। পরবর্তী স্যার কে আছেন? আর কেউ শিক্ষার্থী? জি স্যার। আসসালামু আলাইকুম। আমি কমান্ডার মুরাদ, বাংলাদেশ নৌবাহিনী থেকে বলছি। আমি শখ করে আর কি হোমিওপ্যাথিকে মানে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ার। এবার পরীক্ষা দিলাম, তো রেজাল্ট হয়তো বা দিলে সেকেন্ড ইয়ারে উঠবো আশা করতেছি। ধন্যবাদ স্যার আপনাকে। দ্বিতীয় আর কে আছেন? আর কে আছেন এখানে শিক্ষার্থী? আমাদের কি শিক্ষার্থী দুজনই না আরো আছে কেউ? আমি কিন্তু এখনো ভর্তি হইনি আর কি। ওই আগে যাই হোক, হোসেন ভাইয়ের সাথে অ্যাটাচমেন্টে ছিলাম, তো এখন ওই অবজারভেশনে আছি আর কি, ভর্তি হব সামনে। যাই ভর্তি হওয়ার প্রশ্ন না, প্রশ্ন হলো আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা চাচ্ছি আজকে যারা উপস্থিত আছেন তারা ভর্তি হয়ে থাকুক না না থাকুন, আপনারা এখানে আগ্রহ নিয়ে এখানে জয়েন করেছেন হোমিওপ্যাথির নিয়ম নীতির উপর আজকের আলোচনা শোনার জন্য। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সংখ্যা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। যেহেতু আমি আজকে ক্লাস করব, আমার প্রেজেন্টেশনটি আমি আপনাদের সম্মুখে এখনই শুরু করছি। থেকে আমি স্টাডির অবস্থায় আছি, এখনো ফোর্থ ইয়ারে। ধন্যবাদ স্যার। আমাদের আর কেউ যদি না থাকেন তাহলে আমার প্রেজেন্টেশনটি দেখা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, আমরা প্রত্যেকে জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা এখানে আজকে হোমিওপ্যাথি নিয়ম নীতির উপর আলোচনা করব। যেহেতু আমরা আজকে প্রথম ক্লাস, এজন্য আমাদের হোমিওপ্যাথিক নিয়ম নীতির 11টি অধ্যায় রয়েছে। আজকের অধ্যায়টি হচ্ছে চতুর্থ অধ্যায় এবং আমরা হোমিওপ্যাথিক নিয়ম নীতির সংজ্ঞা জানব এবং হোমিওপ্যাথিক নিয়ম নীতির উৎস কি এবং এই উৎস এর মধ্যে বিস্তারিত আলোচনা, নিয়ম নীতির উৎপত্তি সম্বন্ধে কিছু আলোচনা করব এবং সর্বশেষে আমরা আলোচনা করব এই হোমিওপ্যাথিক নিয়ম নীতি আসলে আমাদের অন্যান্য চিকিৎসা ব্যবস্থা থেকে যে সকল নিয়ম নীতিগুলো পৃথক করেছে এবং যে সকল নিয়ম নীতি দ্বারা আমরা অন্যান্য চিকিৎসা পদ্ধতির থেকে পৃথক হয়েছি সেই বিষয়টি আমরা আজকের আলোচনায় উপস্থাপন করব। প্রথমেই আসি, হোমিওপ্যাথিক নিয়ম নীতি বলতে আমরা কি বুঝি। মহাত্মা হ্যানিম্যান মানবতার আরোগ্য সাধন এবং স্বাস্থ্য রক্ষার উদ্দেশ্য স্বয়ং এবং তাহার অনুসারী এবং সহযোগীদের মাধ্যমে বারংবার পরীক্ষা নিরীক্ষা দ্বারা হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের
ভিত্তিস্তম্ভ হিসাবে এবং চিকিৎসকের পথ প্রদর্শন স্বরূপ কতকগুলি বিধি বা বিধান প্রণয়ন করেন এবং ওই সকল বিধি বিধান বারবারই নিরেট সত্য বলে যা প্রমাণিত হইয়াছে, ওই বিধিবিধান হোমিওপ্যাথিক নিয়মনীতি নামে অভিহিত। উদাহরণস্বরূপ বলা যায় যে স্বদেশ বিধানের বা হোমিওপ্যাথিক চিকিৎসার পদ্ধতি বলতে আমরা একক ঔষধ, সূক্ষ্ম ও পরিবর্তিত মাত্রা, ঔষধ পরীক্ষণ, ঔষধের শক্তিকরণ, রোগী এবং ঔষধের স্বাতন্ত্র, রোগ নয় রোগীর চিকিৎসা, এই যে তত্ত্বগুলো বললাম, এই তত্ত্বগুলো একদম যাচাই বাছাই করে এমনভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছে যে এই সকল তত্ত্ব সার্বজনীন এবং এ পর্যন্ত 260 বছরের মধ্যে এই সকল নিয়ম নীতি কোনো পরিবর্তন হয়নি এবং অকাট্য দলিল হিসাবে হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা অনুসরণ করে আসছি। তাহলে আমরা সহজেই বলতে পারি যে হোমিওপ্যাথিক নিয়ম নীতি কি। এই শব্দটা আমি যতটুকু পড়েছি এর বাইরেও আপনারা নিজেদের ক্লাসে এবং নিজেদের পাঠ্য বইয়ে পড়েছেন। আপনাদের মধ্যে থেকে কি কেউ বলতে পারেন হোমিওপ্যাথিক নিয়ম নীতি আমি এতক্ষণ পর্যন্ত যে সংজ্ঞাটা দিয়েছি এই সংজ্ঞাটা বলতে পারবেন? কেউ কেউ আছেন, সাড়া দিবেন আমার সাথে? ধন্যবাদ। আবার বলছি, কোনো একটি তত্ত্ব যেটি অকাট্য দলিল হিসাবে সার্বজনীনতা পেয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে, সেই তত্ত্বগুলোই আসলে নিয়ম নীতি। আর হোমিওপ্যাথিক নিয়ম নীতি সেগুলোই যেগুলো মহাত্মা হ্যানিম্যান তাহার নিজে এবং তাহার নিজের দলের অর্থাৎ ওই সময়ের প্রসিদ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসকগণ পরীক্ষা নিরীক্ষা দ্বারা যে সকল অকাট্য দলিল আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যে সকল নিয়ম নীতি আমরা সার্বজনীনভাবে গ্রহণ করেছি এবং অপরিবর্তিতভাবে আমরা অনুসরণ করে যাচ্ছি, সেইগুলোই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসার নিয়ম নীতি। আর সেই সকল নিয়ম নীতি আমাদের অনুসরণের মাধ্যমেই আমরা এক একজন হোমিওপ্যাথ হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবো এবং এই সকল নিয়ম নীতি যদি আমরা অনুসরণ না করি তাহলে আমরা কখনোই হোমিওপ্যাথ হতে পারবো না। যেহেতু আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে আমরা এখানে সংযুক্ত হয়েছি এবং শিক্ষার্থী হিসাবে আমরা এখানে সংযুক্ত হয়েছি, তাহলে আমরা এই সকল নিয়ম নীতি এর সংজ্ঞা জানলাম, হোমিওপ্যাথিক নিয়ম নীতি এর বিষয়গুলো বুঝতে পারলাম। এখন হোমিওপ্যাথি নিয়ম নীতির উৎস কোথায়, অর্থাৎ কোথা থেকে এলো এই সকল নিয়ম নীতি। চিকিৎসক এক অন্ধকার সময়ে আমাদের মহান গুরু মহাত্মা হ্যানিম্যান জন্ম করে গ্রহণ করেছিলেন। তখনকার দিনে চিকিৎসার কোনো নিয়ম নীতি ছিল না। চিকিৎসককে লোকে তখন ভীতির চোখে দেখত। একজন প্রখ্যাত এলোপ্যাথিক চিকিৎসক হইয়া ও ইহার ক্ষতিকর দিক দেখিয়া তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা প্রবর্তন করেন। সেটি ছিল 1796 খ্রিস্টাব্দ। তিনি চিরন্তন আরোগ্য নীতি বা হোমিওপ্যাথিক চিকিৎসার আবিষ্কার করেন। তার উৎস হইতে কিভাবে হোমিওপ্যাথিক বিভিন্ন নিয়মনীতি আবিষ্কৃত হইয়াছে নিচে তাহা আলোচনা করা হইল। আলোচনার মধ্যে আমরা প্রথমে আলোচনা করব হোমিওপ্যাথিক নিয়ম নীতি উৎস সমূহকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায়। এই যে হোমিওপ্যাথিক নিয়ম নীতি এই উৎস দুটি উৎস থেকে আসে, একটি হলো পরোক্ষ উৎস, অপরটি হচ্ছে প্রত্যক্ষ উৎস। পরোক্ষ উৎস কি? যে সকল উৎসের মাধ্যমে হোমিওপ্যাথির নিয়ম নীতির পরোক্ষ উৎস বা সন্ধান পাওয়া যায়, ওই সকল হোমিওপ্যাথিক নিয়ম নীতিকে পরোক্ষ উৎস বলা হয়। প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক যুগে চিকিৎসা বিজ্ঞানের মধ্যে কোনো নিয়ম নীতি ছিল না। তখনকার যুগের চিকিৎসা পদ্ধতিতে মানব জাতির অকল্যাণই বেশি হইয়াছে।
চিকিৎসা বিজ্ঞানের এই অনুমান এবং আন্দাজ এবং অবৈজ্ঞানিক অবস্থা মহাত্মা হ্যানিম্যানের দারুণভাবে চিন্তিত এবং ব্যথিত করিয়াছিল। প্রচলিত এই অনিয়ম সমৃদ্ধ তাহাকে পরোক্ষভাবে নিয়মনীতি অনুসন্ধান প্রেরণা যোগায়। প্রত্যক্ষ উৎস, যে সকল উৎসের মাধ্যমে হোমিওপ্যাথির নিয়মনীতির প্রত্যক্ষ পরিচয় এবং সন্ধান পাওয়া যায়, ওই সকল উৎসকে হোমিওপ্যাথিক নিয়ম নীতি প্রত্যক্ষ উৎস বলা হয়। প্রত্যক্ষ উৎস সমূহ হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, অনুসন্ধান, পর্যবেক্ষণ প্রভৃতি দ্বারা মহাত্মা হ্যানিম্যান তৎকালীন সময়ে চিকিৎসা বিজ্ঞানের অবৈজ্ঞানিক এবং নিয়ম শৃঙ্খলাহীনতা উপলব্ধি করিয়া ইহার বিরুদ্ধে প্রবন্ধ লেখেন। এই সকল প্রবন্ধ হইতে প্রাথমিকভাবে প্রত্যক্ষভাবে আমরা এই হোমিওপ্যাথিক নিয়মনীতি পেয়ে থাকি। হোমিওপ্যাথিক নিয়মনীতির প্রত্যক্ষ উৎস হিসাবে পরিগণিত যেমন 1796 খ্রিস্টাব্দে লিখিত ও ওই সময়ের কার্যকরী ক্ষমতা নির্ধারণের নতুন নিয়মটি এবং পরবর্তী নিয়মনীতি সম্পর্কে কতকগুলি পরীক্ষা নিরীক্ষা বিষয়ক রচনা 1797 খ্রিস্টাব্দে লিখিত ব্যবহারিক চিকিৎসা বিজ্ঞানের সহজলভ্যতা নিশ্চিত বিধান করার বিধান তিনি 1806 খ্রিস্টাব্দে লিখিত অভিজ্ঞতালব্ধ চিকিৎসা বিদ্যা, 1838 সালে লিখিত চিকিৎসা বিজ্ঞানের পুনর্জন্মের বিরাট প্রয়োজনীয়তা উপলব্ধি, উইলিয়াম ক্যালেনের ম্যাটেরিয়া মেডিকা থেকে তিনি দ্বিতীয় খণ্ডের সিঙ্কোনার মাধ্যমে সিঙ্কোনা দ্বারা পাকস্থলীর উপর বল কারক ক্রিয়ার ফলাফল সম্পর্কে হ্যানিম্যানের মন্তব্য এবং 1790 খ্রিস্টাব্দে হ্যানিম্যানের নিজ দেহের উপর সিঙ্কোনার প্রথম পরীক্ষা এবং পরবর্তী সময়ে তাহার উপর জীবনের বহু ভেষজের প্রুভিং, তাহার সহকর্মীদের প্রুভিং সমূহ, বিভিন্ন প্রুভিং সমিতির প্রুভিং সমূহ, প্রুভিং এর ফলাফল সম্বন্ধীয় বিভিন্ন পুস্তক পুস্তিকা সংকলন এবং প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসকগণ হোমিওপ্যাথিক নিয়মনীতির প্রত্যক্ষ উৎস। হ্যানিম্যান লিখিত গ্রন্থসমূহ 1805 খ্রিস্টাব্দে প্রকাশিত ফ্র্যাগমেন্ট দি ভেরিবাস, 1810 খ্রিস্টাব্দে প্রকাশিত অর্গান অফ মেডিসিন নামক মহাগ্রন্থ এবং তার পরবর্তী প্রকাশিত তাহার 6টি সংস্করণ 1881 খ্রিস্টাব্দে প্রকাশিত ম্যাটেরিয়া মেডিকা পিউরা, 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত ক্রনিক ডিজিজ প্রভৃতি গ্রন্থসমূহ। হোমিওপ্যাথিক নিয়মনীতির প্রত্যক্ষ উৎস হ্যানিম্যানের লিখিত অর্গানন মহাগ্রন্থ পাঠে একজন চিকিৎসক চিকিৎসা কার্যের নিয়মনীতি, রোগ সম্পর্কে জ্ঞান, ঔষধ সম্পর্কে জ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের দায়িত্ব, চিকিৎসকের দায়িত্ব কর্তব্য, আদর্শ আরোগ্য বিধান, ঔষধের প্রস্তুতি, ওষুধের শক্তিকরণ, রোগ লক্ষণ, ঔষধ প্রয়োগের মাত্রা এবং সময়, জীবনী শক্তি, রোগীর পথ্য ও পরিচর্যা প্রভৃতি সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করিতে পারেন। ইহা ছাড়া হ্যানিম্যানের পরবর্তী বিভিন্ন পত্র প্রকাশিত প্রবন্ধ এবং সভায় সমিতিতে প্রদত্ত ভাষণ সমূহ উৎস হিসাবে পরিগণিত হয়। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে উৎস, সেই উৎসটি দুই ভাগে বিভক্ত, একটি হলো প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষভাবে যে সকল গ্রন্থ বা বক্তৃতামালা বা বিভিন্ন প্রবন্ধ হ্যানিম্যানের জীবদ্দশায় আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার বিভিন্ন পন্থা পদ্ধতি সম্বন্ধে যে অকাট্য দলিল তিনি প্রকাশ করেছিলেন, সেগুলো সবগুলোই আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার
প্রত্যক্ষ উৎস। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এখানে অর্গানন অফ মেডিসিন গ্রন্থটি আমাদের সার্বজনীন এবং 101 থেকে 291টি সূত্র আমাদের একটি গাইডলাইন, যে গাইডলাইনের মাধ্যমে আমরা হোমিওপ্যাথিক চর্চা করি এবং হোমিওপ্যাথিক চিকিৎসার সুনাম বৃদ্ধির জন্য এই সকল শর্ত পালন করা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের একান্ত কর্তব্য এবং দায়িত্ব। এখন আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক নিয়ম নীতিগুলি কি কি এবং হোমিওপ্যাথিক মূলনীতির উৎস কি। আমরা যদি প্রত্যক্ষভাবে লক্ষ্য করি যে যে সকল তত্ত্ব এবং তথ্য হোমিওপ্যাথিক চিকিৎসাকে সার্বজনীন এবং সহজলভ্য আদর্শ আরোগ্যের ধারা হিসাবে দিক বিদিক ছড়িয়ে পড়ছে এবং এই চিকিৎসা বিজ্ঞানের সুনাম বৃদ্ধি হচ্ছে, সেই তত্ত্বগুলো আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার মূল নীতি। এবং সেই মূলনীতির মধ্যে এখানে আমি 8টি মূলনীতির কথা বলবো। আজকে বিস্তারিত এই সকল মূলনীতির উপর আলোচনা করা সম্ভব হবে না। আমি পরবর্তী ক্লাসে এই প্রত্যেকটা মূলনীতির উপর একটি করে ক্লাস করব। এই 8 দিনে আমি 8টি মূলনীতির উপর আলোচনা করব, যে আলোচনার মধ্যে আপনাদের পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো এখানে এসে যাবে এবং আমি ছোট ছোট করে ওই সকল মূলনীতির উপর যে সকল প্রশ্ন হতে পারে সেই সকল প্রশ্নের জবাবও আমি এখানে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রথম আলোচনা করি সুস্থিতি প্রাকৃতিক রোগ শক্তি ও বীজর শক্তির ক্রিয়ার পর্যবেক্ষণ, গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার পর হ্যানিম্যান আরোগ্য সাধনের শাশ্বত প্রাকৃতিক নীতি আবিষ্কার করেন। তাহার সার্থক প্রয়োগ পদ্ধতি উদ্ভাবন এবং হোমিওপ্যাথির যে নিয়ম নীতি তিনি প্রতিষ্ঠা করেন, তার মধ্যে প্রথমে যদি বলি তাহলে এই নামের মধ্যেই আমরা এই হোমিওপ্যাথিক নিয়ম নীতি পেয়ে যাই। এই নীতিটাকে বলা হয় হোমিওপ্যাথি বা স্বদেশী বিধান। সুস্থ মানব দেহে যে ঔষধ প্রয়োগ করার ফলে যে রোগ লক্ষণগুলো প্রকাশিত হয়, অসুস্থ শরীরে সেই বস্তুটি প্রয়োগ করলে সেই রোগ আরোগ্য হয়, যেটাকে আমরা সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার বলি। অর্থাৎ স্বদেশ দ্বারা স্বদেশকে নিধন, বা আমরা সাধারণ বাংলা যদি বলি চোর দিয়ে যেমন চোর ধরা হয়, তেমনি আমাদের শরীরে যে রোগ লক্ষণ রয়েছে ঠিক সেই রোগ লক্ষণগুলোকে যদি আমরা স্বদেশ ঔষধ দ্বারা বিতরণ করতে পারি সেই পদ্ধতিকে বলা হয় সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার বা স্বদেশ নীতি। দ্বিতীয় যে সূত্রগুলো আসতেছে সেই সূত্রগুলোর দিকে আমরা আরো মনোযোগী হব। তার আগে যদি আপনারা এখানে উপস্থিত যারা রয়েছেন বলতে পারেন যে স্বদেশ বিধান বা সিমিলিয়াবাস কিউরেন্টার এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আপনারা যদি একটু সাড়া দিতেন তাহলে আমার জন্য সহজ হয় যে আপনারা আমার কথাগুলো শুনতেছেন এবং উপলব্ধি করতেছেন। প্লিজ বলবেন কি কেউ? বলুন সিমিলিয়াবাস কিউরেন্টার বলতে আপনার কি বুঝেন? যার মানে যে ওষুধ প্রয়োগ করলে যে সিমটম দেখা যায়, মানে যে লক্ষণ, সেই লক্ষণ অনুযায়ী মানে ওষুধ, মানে অসুস্থ ব্যক্তিকে সেই লক্ষণ অনুযায়ী ওষুধ দিলে আর কি মানে রোগটা কি আর কিওর হবে আর। অর্থাৎ আমরা আপনার কথা বুঝতে পারলাম যে যে ঔষধটি ওই একজন সুস্থ মানুষের উপর যে লক্ষণগুলো উৎপন্ন করতে পারে ওই ওষুধটি অসুস্থ শরীরের মধ্যে যখন পাওয়া যাবে সেইটার সাথে যে স্বদেশ করা হবে সেই স্বদেশ বিধানের নাম হচ্ছে হোমিওপ্যাথি বা স্বদেশ বিধান বা হোমিওপ্যাথি। আর এইটাকে আমরা প্রথম নীতি হিসাবে সিমিলিয়াস কিউরেন্টার বলে থাকি। তাহলে এটা আর আমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, তাই তো? জি স্যার। তাহলে আমরা দ্বিতীয় যে মূলনীতিটি সেইটার উপরে আসি। দ্বিতীয় যে মূলনীতিটি রয়েছে সেটা হলো একক ঔষধ প্রয়োগ নীতি। অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসায় একটি রোগীকে একটি মাত্র ঔষধ প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ মূলনীতি। আমাদের প্রচলিত বিভিন্ন চিকিৎসাবিদ্যা দেখতে পাচ্ছেন যে
একসাথে অনেকগুলো ঔষধ প্রয়োগ করা হয় এবং মিশ্র ওষুধ প্রয়োগ করা হয়, যেটা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক হ্যানিম্যান প্রত্যক্ষ করে তার এই বিরূপ প্রতিক্রিয়া এবং তাহার ক্ষতিকর দিকগুলোকে তিনি উপলব্ধি করেছিলেন বলেই তিনি একটি মাত্র ঔষধ দ্বারা এই চিকিৎসা পদ্ধতিকে প্রচলিত করেন এবং সেই প্রচলিত চিকিৎসা পদ্ধতি হিসাবে একক ঔষধ প্রয়োগ নীতি আমাদের মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে একটি রোগীর জন্য একটি মাত্র ঔষধই আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বিতীয় মূলনীতিটি প্রতিষ্ঠিত। আমাদের এখন যারা উপস্থিত আছেন তারা কি উপলব্ধি করতে পারছেন যে একক ঔষধ বলতে আমরা কি বুঝি? প্লিজ। একক ঔষধ প্রয়োগ নীতি সম্বন্ধে কি আপনারা বুঝতে পেরেছেন? রোগীকে নির্বাচন করার পরে একটা ওষুধ যাকে দেওয়া হয় সেটাকে বুঝাচ্ছি নাকি স্যার? জি স্যার, যখন আমরা একটি রোগীকে কেস টেকিং নেব, কেস টেকিং নেওয়ার সময় তাহার অনেকগুলো লক্ষণ প্রকাশিত হবে। প্রত্যেকটা লক্ষণকে গুরুত্ব বিবেচনা করায় আমরা যে ওষুধটি সদিশ করতে পারবো সেই ওষুধটা আমরা প্রথমে আলোচনা করেছি। সদিশ বিধান অনুযায়ী আমরা একক ঔষধ নির্বাচন করে সেই ওষুধটি আমরা রোগীতে প্রয়োগ করব। এটি হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বিতীয় মূলনীতি। এখন আমরা আসবো তৃতীয় মূলনীতি কোনটি? তৃতীয় মূলনীতিটি হচ্ছে ঔষধ পরীক্ষণ। ঔষধের রোগ সৃষ্টিকারী এবং আরোগ্যকারী ক্ষমতা সাথে পরিচিত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ড্রাগ প্রবিং বা ঔষধ পরীক্ষা। যে ঔষধ চিকিৎসকের একমাত্র প্রয়োগ করার পূর্বে সেই ঔষধের উৎস, প্রকৃতি, ধর্ম সম্বন্ধে তাহার পূর্ণরূপে অবহিত হওয়ার প্রয়োজনে সুস্বাস্থ্য রক্ষায় বেজসের যে শক্তি রোগ উৎপাদন করে অসুস্থতা, সেই শক্তি হচ্ছে ওই রোগীর জন্য গুরুত্বপূর্ণ প্রুভিং। সেই প্রুভিংকৃত ঔষধটি একজন রোগীকে দিতে হয়। আর এর পূর্বেই যখন একজন চিকিৎসক প্রমাণ করতে পারেন যে এই ওষুধটি একজন সুস্থ মানুষের উপর কি কি প্রতিক্রিয়া করতে পারে, সেইগুলো প্রত্যক্ষভাবে আমরা লিপিবদ্ধ করি এবং সুবিন্যস্তভাবে সাজিয়ে নেই। আর সেটাই হচ্ছে আমাদের ঔষধ প্রুভিং বা ওষুধ পরীক্ষা। তাহলে আমরা সুস্থ শরীরে কোনো একটি ঔষধ প্রয়োগ করার পর সেই শরীরের মধ্যে যে সকল লক্ষণ প্রকাশিত হয় সেই সকল লক্ষণসমূহ যখন সুবিন্যস্তভাবে আমরা লিপিবদ্ধ করি এবং সেই লিপিবদ্ধকৃত লক্ষণসমূহ এবং যিনি এই ওষুধটি পরীক্ষা করেন তিনি হচ্ছেন পরীক্ষক, আর যার উপর পরীক্ষা করা হয় তিনি হলো প্রুভার। এই প্রুভার এবং যিনি একজন পরীক্ষক, এই দুজন মিলে যে তথ্যগুলো আসে সেইগুলা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের জ্ঞানের মধ্যে থাকা জরুরি। যে কারণে আমাদের প্রত্যেকটি চিকিৎসকই শুধু চিকিৎসক নন, তিনি একজন ঔষধ প্রস্তুতকারীও বটে। এই জন্য ওষুধ পরীক্ষা করা এবং ওষুধ প্রস্তুত করা এবং ওষুধ প্রয়োগ করা, ওষুধের মাত্রা নির্ধারণ করা, এ সবগুলোই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য গুরুত্বপূর্ণ এক একটা নীতি। এই নীতির মধ্যে এখন তৃতীয় সূত্রটা যেটুকু আলোচনা করলাম যে ঔষধ পরীক্ষণ কিভাবে হয়, ঔষধ যিনি পরীক্ষা করেন তাকে কি বলা হয়, যার উপর প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়, এবং যাহা তাহার শরীরের মধ্যে প্রকাশিত হয় সেই লক্ষণসমূহ যখন লিপিবদ্ধ করা হয় তখন সেই লিপিবদ্ধ পুস্তিকাকে কি বলা হয়। এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষায় আসতে পারে। এখন যারা আমরা এখানে উপস্থিত আছি, এখন ঔষধ পরীক্ষণ সম্বন্ধে কতটুকু ধারণা নিয়েছেন একটু বলবেন প্লিজ। কেউ কি কিছু বলতে পারবেন? ঔষধ পরীক্ষণ বলতে আমরা কি বুঝি? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, রোগীর রোগ সম্পর্কে জেনে চিকিৎসক যিনি
উনি যে ওষুধটা দিবেন উনি হচ্ছে পরীক্ষক, আর যাকে দিবেন ও আহ, যাকে দিবেন উনি হচ্ছে প্রয়োগ করছেন ওনাকে। আর জি আর রোগ মানে রোগীর কাছ থেকে সব তথ্য শুনে যে ইয়েটা তৈরি করা হয় ওইটাকে রোগী লিপি বলে। জি, ওটা রোগী লিপি বলে না, ওটাকে রোগ লক্ষণ বলে, এবং সেটা যখন লিপিবদ্ধ করা হয় তখন সেটা ম্যাটেরিয়াল আকারে পরবর্তীতে সেটি স্বীকৃত হয়। আর সেটার পূর্বেই এইগুলো যাচাই বাছাই এবং পর্যবেক্ষণ দ্বারা যখন প্রতিষ্ঠিত হয় তখনই সেটা ম্যাটেরিয়াল স্থান পায়। তাহলে আমরা ঔষধ প্রবীণ সম্বন্ধে আমরা জানলাম। সুন্দর কথা বলেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা যদি চতুর্থ যে মূলনীতিটি সেটা হলো একক মাত্রা। আমরা অর্গানন গ্রন্থে হ্যানিম্যান একক মাত্রার উপর প্রয়োগের রীতির কথা বলিয়াছেন। পরিবর্তিত একক মাত্রা প্রয়োগ অত্যন্ত আধুনিক, নিরাপদ এবং অধিক কার্যকরী। যখন কোনো একটি রোগীকে ওষুধ দিতে হবে, একটা মাত্র ওষুধ দিতে হবে এবং এক মাত্রা দিতে হবে। একটা মাত্রা দেওয়ার পর তাহার শরীরের মধ্যে কি প্রতিক্রিয়া হলো এবং আমাদের ওষুধটি সঠিক হলো কিনা সেই জিনিসটা প্রমাণ করার জন্য একক মাত্রাটা দেওয়াটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখন কোনো একটি রোগ লক্ষণ নিয়ে আমাদের কাছে কোনো রোগী আসে, সেই রোগীর লক্ষণসমূহ সংগ্রহ করার পর আমরা তাকে একক মাত্রা হিসাবে একটি মাত্র ওষুধ দেব। এটা তৃতীয় এবং চতুর্থ সূত্র একই কথা। এবং পঞ্চম সূত্রে বলা হয়েছে সূক্ষ্ম এবং ক্ষুদ্রতম মাত্রা। আমরা সূক্ষ্ম এবং ক্ষুদ্রতম মাত্রা, এইটা হোমিওপ্যাথিক চিকিৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বর্তমানে একটি আলোড়ন সৃষ্টিকারী তত্ত্ব, যে আমরা যে ঔষধটি রোগীর ক্ষেত্রে প্রয়োগ করি সেটা কি আদৌ কোনো ঔষধ, না সেটা একটি শক্তি। যেখানে একটি ঔষধ কণাকে এমনভাবে বিভক্ত করা হয়, এমনভাবে আলোড়ন সৃষ্টি করা হয় যেখানে কোনো ঔষধের অস্তিত্বই পাওয়া যায় না, তাহলে সেই ওষুধটি একজন অসুস্থ শরীরের উপর এত সূক্ষ্ম মাত্রাটি প্রয়োগ করার পর যে রোগ আরোগ্য হবে, এই বিষয়টা পূর্বে আমাদের অনুমান হলেও বর্তমান ন্যানোটেকনোলজির সুবাদে আমরা এই বিষয়টাই প্রমাণিত হয়েছে যে ওষুধটা যখন শক্তিকৃত করা হয় এবং সূক্ষ্মতর অবস্থায় যেটা বিভক্ত করা হয় সেখানে আর অস্তিত্ব থাকে না। মানে ঔষধের যে ঔষধি যে অস্তিত্ব, বেলেডোনার যে ঔষধি অস্তিত্ব সেটা থাকে না। বেলেডোনার যে শক্তি, সেই শক্তি স্তর শুধু আমরা রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করি। তাই এই সূক্ষ্ম মাত্রা এবং ক্ষুদ্রতম মাত্রা যে অত্যন্ত কার্যকরী এবং যেখানে সকল চিকিৎসা ব্যবস্থা ব্যর্থ হয়, সেই সকল কঠিন এবং জটিল রোগগুলো কিভাবে আরোগ্য হয় সেটা এখনকার বর্তমান যুগের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দ্বারা বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীগণ প্রমাণ করতে চেষ্টা করছেন যে এই সূক্ষ্মতম মাত্রা, ক্ষুদ্রতম মাত্রা, এটা হোমিওপ্যাথিক চিকিৎসকরা যা করে সেটা বিজ্ঞানসম্মত কিনা এবং সেটা প্লাসিবো ইফেক্ট কিনা, এখানে প্রশ্ন এসে যায়। এবং এখানে অনেক সময় আপনাদেরকেও প্রশ্ন করবে যখন ডাক্তারি করবেন যে এটি একটি প্লাসিবো বা শুধু অনুমান নির্ভর কিংবা জল পড়া বা পানি পড়া, এরকম বিভিন্ন তিরস্কার করে থাকেন। শুধু এই পঞ্চম সূত্র, যেখানে সূক্ষ্ম এবং ক্ষুদ্রতম মাত্রা সম্বন্ধে হ্যানিম্যান ওই সময়ে আজকে থেকে 260 বছর পূর্বে তিনি বলেছিলেন, যেটা ওই সময়ে সবাই ভাবতেন যে এটা নিহায়তি কোনো চিকিৎসা বিদ্যাই নয়। সেই অবস্থা থেকে দিন দিন আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসার করতেছে। আমি এই প্রসঙ্গে শুধু একটি কথা বলতে চাই, মর্তা হ্যানিম্যান তাহার সময়ে সর্বোচ্চ ডিগ্রিধারী এলোপ্যাথিক চিকিৎসা হওয়া সত্ত্বেও তিনি যে তত্ত্ব এবং তথ্য তিনি ওই সময় বলেছিলেন, তিনি একাধারে ছিলেন চিকিৎসা বিজ্ঞানী, একাধারে ছিলেন কেমিস্ট, একাধারে তিনি ছিলেন একজন ফিজিক্সের একজন অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি, যিনি ওই সময়ে পরীক্ষাগারে যেভাবে ওষুধ প্রয়োগ করেছিলেন সেটা এই সময়ে বিভিন্ন সময় আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার বলে চালিয়ে দিচ্ছেন। অথচ সেই তত্ত্বগুলো আজকে থেকে 260 বছর পূর্বেই আমাদের মহান গুরু এই কথাগুলো বলেছিলেন। প্রিয় বন্ধুরা,
আমরা তাহলে আমরা সূক্ষ্ম এবং ক্ষুদ্রতম মাত্রা সম্বন্ধে কি আমরা একটা সাধারণ ধারণা পেলাম? জি স্যার। জি, আমি এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে যে এই সূক্ষ্ম এবং ক্ষুদ্রতম মাত্রার উপর আপনার যতটুকু আস্থা থাকবে সেইটার উপর আপনার সফলতা নির্ভর করবে। এ কথাটা আমি এখানে বলে দিচ্ছি এই কারণে যে যখন আপনি দেখবেন যে ১০০ ml বোতলে একটি মাত্র গ্লুকোজ দিয়ে ১০ টা ঝাঁকি দিয়ে সজোরে ঝাঁকি দিয়ে আপনি রুগীকে দিচ্ছেন। আপনি যদি মনে, মনে ভাবেন যে এই রুগীকে কিভাবে এই একটি দানা যেটা দেখাই যাচ্ছে না, সেই পোস্ত দানার চেয়েও ছোট দানাটা একটা রুগীকে আরোগ্য দেবে, এইটার উপর যদি আপনার আস্থা না থাকে, তাহলে আপনি ওষুধ দিতে যেমন আপনি সংকোচ বোধ করবেন এবং আস্থাশীল হবেন না। সেই কারণে আপনি রুগীকে বারবার ওষুধ প্রয়োগ করবেন, বিভিন্ন মিশ্র ওষুধ প্রয়োগ করবেন, যে কারণে আপনার রোগ আরোগ্য কখনোই হবে না। এজন্য আজকের এই আলোচনা দ্বারা পঞ্চম সূত্রের সূক্ষ্ম এবং ক্ষুদ্রতম মাত্রার প্রতি আমরা যারা উপস্থিত আছি তারা সবাই আস্থাশীল থাকবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। জি, আমাদের এই আস্থা এবং ওষুধ দেওয়ার সময় নিজের ভিতরে যে কনফিডেন্স, এই কনফিডেন্সে আমাদেরকে একজন ভালো চিকিৎসক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করবে। এই জন্য আজকের এই আলোচনা হোমিওপ্যাথিক চিকিৎসার মূলনীতিতে আমি আরো যে ৩টি সূত্র আরো আলোচনা করব, সেই দিকে আমি এগিয়ে যাচ্ছি। এখন শক্তিকৃত ঔষধ ব্যবহার নীতি। আমরা এই হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথমে আমরা ঔষধ এর সদিশ চিনলাম, একক ঔষধ, সূক্ষ্ম মাত্রা। এখন আমরা জানবো শক্তিকৃত ঔষধের ব্যবহার নীতি কি সেটা। হোমিওপ্যাথিক শক্তি তত্ত্বের উপর নির্ভরশীল। হোমিওপ্যাথির মতে সুস্বাস্থ্য ব্যবস্থা, রুগ্ন অবস্থা এবং আরোগ্য অবস্থা মানুষের সর্বাঙ্গীন সত্তার বিভিন্ন গুণগত অবস্থা ও অবস্থার পরিবর্তন হয় জীবন শক্তি বনাম রোগ শক্তি এবং জীবন শক্তি এবং ঔষধ শক্তি বনাম রোগ শক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, যা জীবনী শক্তি। তাহলে আমরা এখানে কতগুলা নতুন নতুন শব্দ পেলাম। যারা এখানে নতুন শিক্ষার্থী আছেন, যারা এ পর্যন্ত এই হোমিওপ্যাথিক চিকিৎসার মূল নীতির উপর আলোচনা পর্যাপ্ত করেননি এবং বিশেষ লেখাপড়া করেননি, তাদের জন্য এই ষষ্ঠ যে মূলনীতিটি এটা অত্যন্ত কঠিন এবং নিজের মধ্যে উপলব্ধি করার বিষয়। আমাদের অনেক চিকিৎসক আছেন যে ২০-৩০ বছর ধরে চিকিৎসা করতেছেন, অথচ জীবনী শক্তি তত্ত্বের উপর তাহার দক্ষতা না থাকার কারণে তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। এখানে স্বীকৃত ঔষধ যাহা জীবনী শক্তির উপর প্রভাব পড়ে, সেটা আরোগ্য অবস্থা, অনারোগ্য অবস্থা, মানুষের সর্বাঙ্গীন সত্তার উপর গুণগত অবস্থা, এই সবগুলা আমাকে উপলব্ধি করতে হবে। আর সেই উপলব্ধি করার উপর নির্ভর করবে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসার উপর আস্থাশীল এবং নিজের পরবর্তী যে সাফল্য সেটা নির্ভর করবে এই জীবনী শক্তি তত্ত্বের উপর, আপনার দক্ষতার উপরে। কারণ এই জীবনী শক্তি তত্ত্বই আপনাকে কনফিডেন্টলি এই চিকিৎসার উপর প্রতিষ্ঠিত রাখবে। কারণ আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকগণই শুধু এই জীবনী শক্তিকে বুস্ট করার জন্য আমরা চিকিৎসা করি। আমরা কোনো একক রোগ লক্ষণের উপর চিকিৎসা করি না। এই উপলব্ধিটা একটি বিশেষ একটি উপলব্ধি, যে উপলব্ধি একটি শুধু বৈজ্ঞানিক তত্ত্বই নয়, এটা আধ্যাত্মিক এবং এটি অতীন্দ্রিয় একটি বিষয়, যে বিষয়টা শুধু বর্ণনা করার বিষয় নয়, এটি একটি উপলব্ধি করার বিষয়। আমরা এখানে কেউ আছি কি যিনি ফিলোসফি সম্বন্ধে সাধারণ ধারণা রাখেন? কেউ আছেন যারা উচ্চতর কোনো ক্লাসে আপনারা ফিলোসফি পড়েছেন? ধন্যবাদ। জীবনী শক্তি হচ্ছে সেই, জি বলুন। জি স্যার, আমি ততটা পড়ি না, কিন্তু কিছুটা বেসিক আছে, আইডিয়া আছে আর কি। জি, আপনি একটু বলতে পারবেন কি যে ইন্দ্রিয় এবং অতীন্দ্রিয় দুইটি বিষয় রয়েছে, এই দুইটা বিষয় কি একটু বলতে পারবেন? স্যার, ইমিউনিটি সিস্টেম তো জানি কম বেশি, কিন্তু মানে অতি ইন্দ্রিয় বা ইন্দ্রিয় বলতে তো আপনার হলো যে নার্ভ সিস্টেম এই পর্যায়ে তো কাজ করে আর কি, মানে শক্তি স্তরে যেটা।
জি, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি সাহস করে কথাগুলো বলেছেন। একটু লক্ষ্য করুন, এখানে আমাদের যে জ্ঞান, আমাদের যে পরিধি, এই পরিধিটা হ্যানিম্যানের উচ্চ মাত্রায় না হলে এই তত্ত্বগুলো বোঝানো সম্ভব নয়। এখানে একই কথা বারবার বললেও এই কথাটা আমাদের বলতে এবং উপলব্ধি করতে এটা সাধারণভাবে আমাদের আত্মস্থ হয় না। শুধু তত্ত্বগতভাবে আমরা মুখস্থ করতে পারি, কিন্তু এই বিষয়টা আত্মস্থ করতে হবে। অর্থাৎ আমার জীবনী শক্তি আমাকে রক্ষা করে, আর সেই রক্ষাকারী জীবনী শক্তি সেটা অদৃশ্য, সেটা দেখা যায় না। আমরা কিন্তু কেউ মারা যায়, কোথা থেকে চলে যায়, কোন আত্মাটা চলে যায়, সেটা কিন্তু আমরা দেখতে পারি না। তাহলে আত্মা কি জিনিস, দেহ কি জিনিস, দেহকে কে পরিচালনা করে? আমরা ইন্দ্রিয় গ্রাহ্য যে আমরা ত্বক, অনুভূতি, ঘ্রাণ, এগুলা আমাদের ইন্দ্রিয় শক্তি। এই ইন্দ্রিয় শক্তি দ্বারা সবকিছু উপলব্ধি করা গেলেও জীবনী শক্তি থেকে কিন্তু আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি না, ধরতে পারি না, বলতে পারি না। তাহলে এই কথাগুলো যখন আমি বৈজ্ঞানিক তত্ত্বর বাইরেও ফিলোসফিক্যালি আলোচনা করব, তখন বোঝার জন্য আমাদের অত উচ্চ মার্গের দরকার। এই জন্য আমরা সবসময় আন্দোলন করে যাচ্ছিলাম যে একটি চিকিৎসাবিদ্যা হিসাবে হোমিওপ্যাথিকে যদি উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের অতটুকু নিজেদের জ্ঞানের পরিধি থাকা দরকার যে জ্ঞান দ্বারা আমরা এই তত্ত্বগুলোকে আমরা ফিলোসফিক্যালি, আমরা সায়েন্টিফিক্যালি এই সকল তত্ত্বগুলো এবং এই পরিভাষিক শব্দগুলোকে উপলব্ধি করতে পারি। এখানে দেখেন জীবনী শক্তি। জীবনী শক্তি কি? জীবনী শক্তি যেটা মানুষকে পরিচালনা করে। আর মানুষ যখন অসুস্থ হয় তখন জীবনী শক্তি আক্রান্ত হয়, আর জীবনী শক্তি আক্রান্ত হলে তাহার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এটা প্রকাশিত হয়। এখন ঔষধ শক্তি কি? আমরা যদি জিজ্ঞাসা করি, জি, কে যেন একটু এটা বন্ধ করুন প্লিজ। জীবনী শক্তি বলতে আমরা এতক্ষণ যা বলেছি, এর আলোকে জীবনী শক্তি কি, এই কথাটা এক কথায় কি কেউ বলতে পারবেন? জি স্যার, বলুন। জীবনী শক্তি হচ্ছে যে যে বিষয়টা জীবনকে পরিচালনা করে। ধন্যবাদ আপনাকে। জীবনী শক্তি এমন একটি শক্তি যেটা অদৃশ্য, যেটা আমরা দেখতে পারি না, আমরা উপলব্ধি করতে পারি, যেটার উপস্থিতিতে মানুষ নড়াচড়া করে, যেটার উপস্থিতিতে মানুষের দুঃখ প্রকাশ করতে পারে, কষ্ট প্রকাশ করতে পারে, ভাবের প্রকাশ করতে পারে। এগুলা সবগুলো হচ্ছে জীবনী শক্তির এক একটা প্রকাশ। আসলে জীবনী শক্তি একটা অদৃশ্য শক্তি। এই জন্য বলছিলাম প্রথমেই যে অদৃশ্য শক্তি সম্বন্ধে আমাদের ধারণা থাকা দরকার হয়েছে, আর অদৃশ্য শক্তি সম্বন্ধে ধারণা থাকলে জীবনী শক্তি সম্বন্ধে ধারণা লাভ করা যায়। এখন আমরা ঔষধ শক্তি এর সম্বন্ধে আমরা ইতিপূর্বে আমরা বলেছি ঔষধ শক্তি কি, যে আসলে ওষুধ যেটা আমরা প্রুভিং করেছি, প্রুভিংকৃত ঔষধের যে একটি শক্তি রয়েছে, সেই শক্তি সম্বন্ধে কি সাধারণ কোনো ধারণা আছে আপনাদের? ধন্যবাদ। আমি আবার বলছি, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্রে আমরা এই আলোচনা করেছি। প্রথম ছিল স্বদেশ বিধান। স্বদেশ বিধানে আমরা একটি ওষুধ প্রুভিং করেছিলাম। সেই ওষুধের একটি শক্তি আছে, সেই শক্তি দ্বারা রোগীকে রোগ আরোগ্য করার সামর্থ্য রাখে, আর সেই সামর্থ্য, এই শক্তিটাকে বলা হয় ঔষধি শক্তি। আমরা কি আবার বলতে পারবো এই কথাগুলা প্লিজ? ওষুধ শক্তিটা কি? স্বদেশ বিধান মতে পরীক্ষিত কোনো ভেষজ শক্তি যাহা রোগীকে রোগ আরোগ্য করার সামর্থ্য রাখে, সেটা হচ্ছে ঔষধি শক্তি। বলতে পারবেন কেউ? তাহলে আমরা জীবনী শক্তি এবং ঔষধি শক্তি দুইটার সম্বন্ধে আলোচনা করলাম। ঔষধি সম্পর্কে বলুন। জি স্যার। স্যার, বলুন। স্বদেশ বিধান মতে আপনার হলো ভেষজ পরীক্ষার মাধ্যমে যে শক্তি মানে করা হয়, বলে স্যার একটু হেল্প করবেন স্যার। জি, আমি বলেছি যে আমরা প্রথমে 1 নম্বর সূত্র বলেছিলাম স্বদেশ বিধান নীতি। স্বদেশ বিধান মতে যে ভেষজের পরীক্ষা হয়েছিল, আমরা তৃতীয় সূত্রে বলেছিলাম, চতুর্থ সূত্র বলেছিলাম, একক মাত্রা বলেছিলাম। সেইখানে আমরা উল্লেখ করেছিলাম যে একটি সুস্থ দেহে পরীক্ষিত যে ঔষধ,
সেই ঔষধ তাহার কোনো একটি রোগ লক্ষণ যখন রোগ হিসাবে প্রকাশিত হয়, তার শরীরে প্রকাশিত লক্ষণের বিরুদ্ধে ঔষধ একটি কাজ করে। সেই কাজটার নাম হচ্ছে ঔষধি শক্তি বা ঔষধি শক্তির প্রতিক্রিয়া স্বরূপ একটি রোগ এই আরোগ্য হয়। তাহলে এই আরোগ্য বিধানের জন্য যে ঔষধি শক্তিটা কাজ করে, সেই ঔষধি শক্তিটা আমরা জীবনী শক্তির উপর প্রভাব করে, এই দুইটার সাথে একটা সম্পর্ক রয়েছে। এখন যদি জীবনী শক্তি এবং ঔষধ শক্তির মধ্যে যে একটি সম্পর্ক রয়েছে, এই কথাটা একটু বুঝাই বলতে পারবেন? আমি 1 থেকে 5ম সূত্র পর্যন্ত এই কথাগুলোই বুঝাইছি বারবার। দেখুন, আমি প্রথম থেকে এই পর্যন্ত একটা ধারাবাহিক আলোচনা করেছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সূত্র পর্যন্ত 5ম সূত্র পর্যন্ত। সেই সূত্রগুলোর মধ্যে যা আছে, এই জীবনী শক্তি এবং ঔষধি শক্তি সেখানে আলোচনা করেছি। তাহলে আমি একটি করে আলোচনায় যদি আপনাদের যদি প্রতিক্রিয়া পাই, তাহলে আমি আরো নিজস্ব কিছু অভিজ্ঞতা আপনাদের বলতে পারবো, এবং আপনাদের এই পরীক্ষায় পাশ করার জন্য যে তথ্যগুলো দরকার তার বাইরেও আমার নিজের অভিজ্ঞতা লব্ধ কিছু জ্ঞান আপনাদেরকে দিতে পারবো, যদি আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং আমার কথাগুলোর পাশাপাশি আপনারা বুঝাতে সক্ষম হন যে আমরা শুধু এইগুলো তথ্য খাতায় লেখার জন্য এখানে আমরা আসিনি, আমরা একজন ভালো চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এখানে এসেছি। এবং আমার প্রত্যেকটা আলোচনায় বাস্তবধর্মী এবং জীবনধর্মী, এবং আমার এই চিকিৎসা জীবনের একটি অভিজ্ঞতার ফলস্বরূপ আমি এতটুকু স্পিডলি কথা বলার জন্য আগ্রহী হচ্ছি। আমার কথাগুলি কি আপনারা উপলব্ধি করতে পারছেন না পারেন না, কিংবা আমার ভাষা কিংবা কোনো সমস্যা আপনাদের জন্য হচ্ছে কিনা আমাকে একটু হেল্প করবেন প্লিজ। না, ক্লিয়ার বুঝতে পারতেছি। আমার কথা মধ্যে কি কোনো জটিলতা কিংবা জড়তা আসতেছে আপনাদের কাছে, যে আমার কথাগুলোর মধ্যে ভাষাগত কোনো সমস্যা? না না, ধন্যবাদ। তাহলে আমরা আপনাদের কাছ থেকে সবসময় এইভাবে প্রতিক্রিয়া চাবো, প্রতিক্রিয়া দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা এখন আলোচনা করব জীবনী শক্তি এবং ঔষধি শক্তির সাথে সম্পর্কটা কি। যখন জীবনী শক্তি অসুস্থ হয়, তাকে কিছু হেল্পের প্রয়োজন হয়, যে হেল্পটা পেলে সে আবার সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে। তাহলে সেই যে শক্তি, সেই শক্তিটা একটা ঔষধি শক্তি। তাহলে জীবনী শক্তিকে হেল্প করলে ঔষধ সেই শক্তি যারা প্রয়োগ করে তা সুস্থ অবস্থায় ফিরে আনে। তাহলে জীবনী শক্তি এবং ঔষধ শক্তির মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এটা কি উপলব্ধি করতে পারলেন? জি স্যার। তাহলে আপনারা কেউ বলুন যে জীবনী শক্তি এবং ঔষধ জীবনী শক্তি ঔষধ শক্তির মধ্যে কি সম্পর্ক? স্যার এটা নিবিড় সম্পর্ক স্যার। জি ধন্যবাদ। নিবিড় সম্পর্ক, অর্থাৎ যদি জীবনী শক্তিকে উজ্জীবিত করতে হয়, যদি সেটাকে স্বাস্থ্যের পূর্ব অবস্থায় ফিরে আনতে হয়, তাহলে ঔষধি শক্তির সাহায্য দরকার হয়। প্রাকৃতিক ভাবেও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। আমরা সকলেই জানি, এখন প্রচলিত কতগুলো কথা এলোপাথিতে প্রচলিত আছে, যেটা ইমিউন সিস্টেমের রোগ, এটা ভালো হবে না। এই আর্থ্রাইটিস, এটা ইমিউন সিস্টেম ডিসঅর্ডার হয়েছে, এটা আর কখনো ভালো হওয়ার নয়। এই যে কনসেপ্ট, আমরা এই কনসেপ্টটাকে একদম উড়িয়ে দেব এই তত্ত্ব দ্বারা, যে আমাদের ওষুধগুলো কি করে, জীবনী শক্তিকে উজ্জীবিত করে। আমরা দেখেছি করোনার সময়ে যখন মানুষের আতঙ্ক ভয় ছিল যে এখন আর জীবন রক্ষা করা সম্ভব নয়, তখন আমাদের লাইফ বুস্টিং হিসাবে আমরা আর্সেনিক অ্যালবামকে প্রতিষ্ঠা করেছিলাম, যে এই ওষুধটা প্রয়োগ করলে মানুষের আত্মশক্তি ফিরে পায় এবং তার ইমিউন সিস্টেম বুস্ট হয়। আর ইমিউন সিস্টেম বুস্ট হওয়ার মাধ্যমে আমরা এই আর্সেনিক অ্যালবামের মাধ্যমে এই গত করোনা ভাইরাসের সময় হোমিওপ্যাথির জয়কার আমরা পেয়েছি। তাহলে এই তথ্যটি দ্বারা জীবনী শক্তি বুস্ট করার ক্ষেত্রে জীবনী শক্তিকে কাজে লাগানোর বিষয়টা যদি আপনারা একটু বুঝাইয়া বলতে পারেন, তাহলে আমি খুশি হব। কেউ বলতে পারবেন? আমি এতক্ষণ যা বললাম। স্যার আমি পারতাম, কিন্তু স্যার আমার গায়ে জ্বর, তো আমি ফুল কনসেন্ট্রেশন করতে পারছি না। যে আরো কেউ আছেন যিনি আমার সাথে প্রতিক্রিয়া করতে পারেন, যে এই যে করোনাকালীন সময়ে, এই মহামারীর সময় আমাদের যে আতঙ্ক, সেখান থেকে আর্সেনিক অ্যালবাম আমাদের কিভাবে রক্ষা করেছিল এবং কিভাবে আমাদের সাহস জুগিয়েছিল এবং এটা আমাদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল, সেটা এই সূত্রের মধ্যে গৃহীত, এই ষষ্ঠ সূত্রতে। অর্থাৎ
ষষ্ঠ যে মূলনীতি সেখানে কি বলা হয়েছে, জীবনী শক্তির উপর ঔষধ শক্তির যে প্রভাব সেটা হচ্ছে গিয়া আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করা। আর ইমিউন সিস্টেমকে বুস্ট করার মাধ্যমে আমাদের যতগুলো কঠিন এবং জটিল রোগ অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে ব্যর্থ হচ্ছে, বলছে এটা আর চিকিৎসা করা সম্ভব না। কতগুলো ওষুধের রোগের নাম বলছি, আপনি শুনুন। একটা আমার হচ্ছে আর্থ্রাইটিস, 2 নম্বর হলো সোরিয়াসিস, 3 নম্বর হচ্ছে আমাদের বিভিন্ন মহামারী। এইগুলা যখনই কোনো মাথায় মানুষের জীবনী শক্তি বিপর্যস্ত হয়, তখন আর কোনো চিকিৎসা পদ্ধতিতে আর এখানে হাত দেওয়ার সামর্থ্য রাখে না। তখন কি করে, নয় কেমোথেরাপি দেয়, নাহলে এমন কোনো কাজ করে যেটা দ্বারা তার কোনো জীবনী শক্তির তো রক্ষাই হয় না, জীবনী শক্তিকে নিস্তেজ করে। যদি আপনি রোগী যদি একজন ছটফট করে, যদি বারবার চিৎকার করে এবং কান্নাকাটি করে, তাহলে তাহার সেই কান্না বন্ধ করার জন্য যদি তাকে কোনোভাবে অবশ করে দেওয়া হয়, কিংবা তাকে অজ্ঞান করে দেওয়া হয়, কিংবা তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, তাহলে তাহার রোগ যন্ত্রণার কোনো উপকারিত হয় না, বরং সে আরো দুর্বল হয়ে যায়। এই কারণে অন্যান্য চিকিৎসা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে। আর সেখানে আমরা ইমিউন সিস্টেমকে বুস্ট করার মাধ্যমে আমরা একজন চিকিৎসক হিসাবে আমরা সাফল্য পাচ্ছি এবং পরবর্তী হোমিওপ্যাথিক চিকিৎসার সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা এই কথাটা কি উপলব্ধি করতে পারছেন? জি স্যার। ধন্যবাদ। তাহলে আমরা ঔষধের যে সম্পর্ক, শক্তির যে সম্পর্ক, জীবনী শক্তি সম্বন্ধে আমরা একটা ধারণা পাইলাম। এবার আলোচনা করব রোগীর ব্যক্তিত্ব স্বাতন্ত্র্যকরণ এবং ঔষধের স্বাতন্ত্র্যকরণ। এই তত্ত্বটি আমরা এখন আলোচনা করছি। এই তত্ত্বটি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং কঠিন বিষয়। যারা যত এই ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ এবং ওষুধের স্বাতন্ত্র্য করার শক্তি পাবেন, যার ভিতরে এই সামর্থ্য রয়েছে, তিনি একজন সমাজে প্রতিষ্ঠিত চিকিৎসক হবেন। কেন? কারণ রোগীরা যখন আমাদের কাছে আসে, তখন তাহার লক্ষণের কোনো সীমা নাই। যদি রোগীকে আমি প্রশ্ন করি যে আপনি কি নিয়ে এসেছেন, আপনার কি সমস্যা, আপনি কেন আমার কাছে এসেছেন, কি জন্য চিকিৎসা এসেছেন, প্রথমেই শুরু করার সময় বলে থাকেন, স্যার আপনাকে কি বলবো স্যার, অসুখের তো শেষ নাই। এই কথা বলে যে শুরু করবে, তারপর তার কথা চলতেই থাকে, এই তাকে থামানোই যায় না। এই অবস্থা থেকে আমরা তার লক্ষণ সমূহ লিপিবদ্ধ করব এবং লিপিবদ্ধকৃত যে লক্ষণ সমূহ তার সাথে ঔষধের সাদৃশ্য করব এবং ঔষধের যে সত্তা, একটা ঔষধের একটা সত্তা থাকে, তার নিজস্ব কিছু কথা থাকে, যে কথা যে তত্ত্বগুলো মূল কথাগুলো তাহার একটি পরিচয় তুলে ধরে। আমি বেশ কিছুদিন ধরেও এক একটা ঔষধের মূল কথা দ্বারা আমি একটা ভিডিও করার চেষ্টা করছি 1.5 মিনিটের মধ্যে। যে 1.5 মিনিটের মধ্যে আজকে আমি দিয়েছি সিকিলিকরের যে 5টি লক্ষণ দ্বারা আমরা সিকিলিকরকে স্বাতন্ত্র করতে পারি। হাজার হাজার ঔষধ, বর্তমানে প্রায় 12,000-এর উপরে ঔষধ প্রবীণ হয়ে গেছে হোমিওপ্যাথিতে। এই 12,000 ঔষধের প্রত্যেকের যেমন একটি চেহারা রয়েছে। আমাদের পৃথিবীতে এই যে 2,500 কোটি মানুষ আছে, আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। এই 18 কোটি মানুষের যেমন চিন্তা চেতনা, চেহারা, স্বাতন্ত্র্য সব পৃথক। এই মানুষগুলোর যে একটি মানুষ থেকে পৃথক করার সেই সকল যে সত্তা, সেই সত্তাকে যদি আমরা পৃথক করতে পারি, এই পৃথক করার শক্তিটা একজন হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য অর্জন করতেই হবে। না করলে কোনোভাবে একটি ঔষধের স্বাতন্ত্র্যের সাথে সাদৃশ করা সম্ভব না। যেটা আমরা আজকের আলোচনার প্রথম সূত্রে বলেছিলাম, স্বদেশকরণ করতে হবে। কিসের স্বতন্ত্রকরণ? এই যে একটি ব্যক্তির যে স্বাতন্ত্র, একটি ঔষধের যে স্বাতন্ত্র, এই স্বাতন্ত্র্যের মধ্যে সাদৃশ্য করতে পারলে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়া সম্ভব। তাহলে আমরা রোগীর ব্যক্তি স্বাতন্ত্রকরণ এবং ঔষধের সত্তা স্বাতন্ত্রকরণের মধ্যে কোনো পার্থক্য কি স্যার বুঝতে পারলাম আমরা এখানে যারা উপস্থিত আছি? জি স্যার। জি, একটু বলবেন কি রোগীর ব্যক্তি স্বাতন্ত্র বলতে আমরা কি বুঝি? স্যার আমি তো এই বিষয়টা পড়ছি যে ইন্ডিভিজুয়ালিটি বলে, যে স্বাতন্ত্রকরণ বা ব্যক্তি স্বাতন্ত্রকরণ বা ওষুধ স্বাতন্ত্রকরণ, যে ওষুধ যে মানে শরীর যে আপনার লক্ষণগুলো আছে ওইটার সাথে আপনার রোগীর যে সাদৃশ্য লক্ষণ এইটা ম্যাচিং করলেই মানে আর কি সঠিক ওষুধ প্রয়োগ করা হবে আর কি।
তাহলে তার পূর্বেই আমাকে জানতে হবে যে একটি রোগীর যা আছে ওই রোগীর লক্ষণগুলোর মধ্যে রোগীর একটা চিত্র অঙ্কন করার না হলো অন্যান্য রোগী থেকে পৃথক করা, তাই নাকি? জি স্যার। যে লক্ষণসমূহ অন্যান্য রোগী থেকে পৃথক করে সেটা স্বাতন্ত্র করার নাম হলো ব্যক্তি স্বাতন্ত্রকরণ। আর যখন আমি এই স্বাতন্ত্র্যের সাথে বাইরে প্রথম চিন্তা করব ঔষধের স্বাতন্ত্রকরণ। ওষুধের স্বাতন্ত্রকরণ কি? একটি ঔষধের যে সকল লক্ষণ দ্বারা ওই ওষুধকে চেনা যায়, অর্থাৎ 10, 15, 20টি কি 4টা 5টা প্রভিডেন্ট লক্ষণগুলো দ্বারা একটি ওষুধকে অন্য ওষুধকে থেকে পৃথক করা যায়। যেমন জ্বরের জন্য একটা ওষুধ, তাহলে জ্বরের যে ওষুধগুলো প্রত্যেকটি কিন্তু কমন লক্ষণ আছে জ্বরের। মাথা ব্যথা থাকতে পারে, পানি পিপাসা থাকতে পারে, গর্ভ থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, এটা কিন্তু কমন কথা, এটা প্রত্যেকটা জ্বরের মধ্যেই থাকে। কিন্তু বেলোডোনার লক্ষণ শুধু ওইটাই, যার মস্তিষ্ক অত্যন্ত গরম হবে, মাথা ব্যথা অবশ্যই থাকবে, তিনি অত্যন্ত চিৎকার করে কথা বলবেন এবং তিনি লাফিয়ে তিনি বিছানা থেকে নেমে যেতে চাবেন, তিনি পাগলামি করবেন। এই সকল লক্ষণের সাথে হঠাৎ আসবে, হঠাৎ যাবে, চোখ মুখ লাল হয়ে যাবে, এই লক্ষণগুলো শুধু বেলোডোনারই আছে। তাহলে বেলোডোনার যে লক্ষণগুলো অন্য অন্য ওষুধ থেকে পৃথক করে দিচ্ছে সেটা হলো ওষুধের স্বাতন্ত্রকরণ। আর রোগীর স্বাতন্ত্রকরণ হচ্ছে সেটাই, কোনো একটি রোগী যখন এসে আমাকে অনেকগুলো লক্ষণ বলে, সেই লক্ষণগুলো থেকে বেছে বেছে একটি লক্ষণ দ্বারা ওই রোগীটার একটি চিত্র আমি আঁকবো, সেই রোগী লিপির করব, সেই রোগী লিপির করার মধ্যে আমরা ব্যক্তি স্বাতন্ত্রকরণ পাবো। তাহলে এই দুইটা বিষয়ের মধ্যে কি পার্থক্য আপনাদের স্পষ্ট ধারণা হয়েছে? জি স্যার। ধন্যবাদ। তাহলে আমরা সপ্তম যে সূত্রটি সেখানে আমরা অত্যন্ত সার্থকভাবে আমরা আলোচনা করেছি। এখন অষ্টম সূত্র কি? রোগ নয় রোগীর চিকিৎসা। তাহলে আঙ্গিক নয় সামগ্রিক চিকিৎসা, হ্যানিম্যানের মধ্যে এই মূলনীতি প্রত্যেক চিকিৎসকের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তাহলে অষ্টম সূত্রে আমরা পেলাম রোগ নয় রোগীর চিকিৎসা। এখানে স্যার প্রথমে আপনাদের ধারণা দিতে পারলে তাহলে আপনারা নিজেদের চিকিৎসা জীবনে এখন থেকে স্থির করতে পারবেন যে আপনি কি চিকিৎসা করতে এখানে এসেছেন, কেন আপনি হোমিওপ্যাথিক হয়েছেন, কেন আপনি হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে এখানে অন্য অন্য চিকিৎসা থেকে পৃথক হয়ে আপনি কঠিন এবং জটিল রোগগুলোকে আরোগ্য করবেন। আপনাকে বলা হবে যে কোনো একটি অঙ্গর চিকিৎসা করে আপনি চিকিৎসা করে সফল হবেন না, আপনি কোনো একক একটি লক্ষণের চিকিৎসা করবেন না, আপনি একটা অঙ্গের চিকিৎসা করবেন না, একটি রোগ লক্ষণের চিকিৎসা করবেন না, সামগ্রিকভাবে একটি রোগীকে আদর্শ আরোগ্য দিয়ে তার পূর্ব স্বাস্থ্যে ফিরিয়ে আনার যে নীতি সেখানে আপনি প্রতিষ্ঠা করবেন। সেই কঠিন কাজটা করার জন্যই কিন্তু আপনারা হোমিওপ্যাথ হিসাবে আজকে আমাদের ক্লাসে সংযুক্ত হয়েছেন। আর এই মূল নীতিটি বুঝতে হলে আপনাকে রোগ কি এবং রোগের বাইরে রোগী কি আলাদা না রোগ এবং রোগী একই জিনিস, এবং রোগী যিনি তার মধ্যেই তো রোগ থাকে, তাহলে রোগকে পৃথক রেখে রোগীকে কিভাবে চিকিৎসা করব, এই খটকা বা এই যে কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশনকে উপলব্ধি করতে হলে আমাকে দীর্ঘ সময় আলোচনা করতে হবে। আমি পরবর্তী ক্লাসে এই বিষয়টা নিয়ে প্রথম আলোচনা করব, কারণ পূর্ববর্তী যে মূল তত্ত্বগুলো সেই তত্ত্বগুলো কিন্তু অলরেডি মোটামুটি আপনারা বলেছি, এবং এখানে যারা উপস্থিত আছেন যারা আমাদের এই স্লাইডটি পেতে চান তারা এই যে হোমিও সদনের সাথে যোগাযোগ করলে আপনাদের এইটা সরবরাহ করে দিবেন এবং সেখান থেকে অর্জন করতে পারবেন। কিন্তু উপলব্ধি বিষয়টা এটা আমি আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি আমার এই অল্প সময়ের মধ্যে যে তত্ত্বগুলো নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করেছি, নেহায়েতি আমার কথা বলার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো পরামর্শ কিংবা কোনো পরবর্তী ক্লাস সম্বন্ধে কোনো ধারণা দিতে চান যে এইভাবে আলোচনা করলে সুবিধা হয়, তাহলে আমি 1 মিনিটে নিব। আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য। পরের সেশনে জয়েন হয়ে যান, পরের সেশনটা সব একসাথে।
জয়েন হয়েছেন। আর আমাদের ইয়াকুব স্যারের কাছে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, তাহলে স্যার রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।